সাকিব আল হাসানের স্টাম্পে লাথি মারার ঘটনাটা মনে আছে নিশ্চয়ই। আজকের আলোচনায় সেই লাথিটা খুব বেশি প্রাসঙ্গিক। সেই লাথিকে প্রমোট না করলেও সেই লাথির পর কেমন আছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট, সেই বিষয় নিয়েই আজ আলোচনা করব খেলার আড্ডায়। এছাড়াও আলোচনা হবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ নিয়ে, আলোচনা হবে নারী বিশ্বকাপ নিয়ে। এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু, আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলী। দর্শক স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছি মামুনুর রশিদ। আলোচনায় যেতে চাই, প্রথমে মিঠু ভাইয়ের কাছে একটু যেতে চাই। মিঠু ভাই, আবারও আমাদের ঘরোয়া লিগ নিয়ে আলোচনা সমালোচনা খুব বেশি স্প্রেড হচ্ছে। এই যে আউটটা নিয়ে বেশি কথা হচ্ছে, সেই আউটটা আপনারা আসলে বিসিবির দৃষ্টিকোণ থেকে কীভাবে দেখছেন? নিশ্চয়ই একটা তদন্ত কমিটি তো আছেই, যেহেতু আপনি বিসিবিতে দায়িত্বে আছেন, সেই জায়গা থেকে কি বলবেন? দেখেন, জিনিসটা হচ্ছে যে যেটা দেখলাম আমরা, এটা ডেফিনেটলি ডাউটফুল, কিন্তু আনটিল প্রুভেন গিলটি আপনি কাউকে দোষারোপ করা যাচ্ছে না। কিন্তু এইটার একটা প্রসেস আছে, কিন্তু এটা কিন্তু আম্পায়ার্স ডিপার্টমেন্টের জুরিডিকশনে না, কিন্তু আমাদের যে অ্যান্টি করাপশন ইউনিট আছে, এবার কিন্তু আপনি জানেন প্রতিটা ম্যাচে অ্যান্টি করাপশন ইউনিটের লোক কিন্তু মাঠে আছে। সো আমরা যখন এটা আমাদের নজরে এসেছে, তখন ইমিডিয়েটলি মানে নট ইভেন হাফ অ্যান আওয়ার সময়টা নষ্ট করা হয়নি। ইমিডিয়েটলি এটা সিসিডিএমের আন্ডারে খেলা হয়, তো সো সিসিডিএমের আন্ডারে আপনার তাদের আমরা একটা ইমিডিয়েটলি আমরা চিঠি দেওয়া হয়েছে যে তোমরা এটা ফাস্ট ট্র্যাকে এটাকে ইনভেস্টিগেশন করো, নাম্বার 1। নাম্বার 2, আমরা পরের দিন একটা প্রেস রিলিজ দিয়েছি to show other players যে this is zero tolerance, কারণ you cannot ruin local cricket। এটা যদি কিছু হয়ে থাকে, আমি এখন বলছি যে এটা যদি কিছু হয়ে থাকে, তাহলে এটা কিন্তু ভেরি আনফর্চুনেট। এইসবে যদি আমরা জড়িত থাকি, ক্লাবগুলি জড়িত থাকে, তাহলে হচ্ছে কি কিন্তু ক্রিকেট আগাবে না। আপনারা আগে জানতেন যে 2-3 বছর আগে আম্পায়ারিং নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল। আমরা কিন্তু বহু কষ্ট করে, সবাই বলবে যে এখানে আমাদের সিকান্দার ভাই আছে, এই আম্পায়ারিং কিন্তু এখন আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে যে আম্পায়ারিংরা ভুল করতে পারে, বাট ইন্টেনশনালি আগে যেগুলি আমরা শুনেছি সেইগুলি কিন্তু হচ্ছে না। ওই যে সাকিবুল হাসানের ইনসিডেন্ট ওরকম হচ্ছে না, কারণ ট্রেনিং বলেন, তাদের সুপারভিশন বলেন, সব কিছুর উপরে প্লেয়ারদের কনফিডেন্স কিন্তু আম্পায়ারদের উপর ফিরেছে। এবং এইবার ফার্স্ট টাইম 0 ইনসিডেন্টে কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট শেষ করা হয়েছে, ফার্স্ট ডিভিশন ক্রিকেটটা, কোনো কমপ্লেন নেই। তা আমাদের কাছে হচ্ছে যে টিমগুলি যখন কমপ্লেন করে আরেকজনের কাছে, তখনই কিন্তু আমরা এটাকে মানে ইম্পর্টেন্স দিয়ে করে। তো আমার রেজাল্ট হচ্ছে ইফ আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন। সো সেইখান থেকে এই জিনিসটা যেটা আমরা দেখেছি, আমার চোখেও একটু অস্বাভাবিক লেগেছে যে এরকম মাত্রায় যদি একদিকে কি দুটো জিনিস, একদিকে ভুল নাকি ইন্টেনশনাল। সো এখন কথাটা হচ্ছে ভুলটাও বিশ্বাস করতে অ্যাকচুয়ালি অসুবিধা হচ্ছে। সো লেটস সি আকশু কী বলে। প্লেয়ারদের ইন্টারভিউ নিচ্ছে, প্লেয়ারদের অন্যান্য তাদের যে সিস্টেম আছে, কোড অফ কন্ডাক্ট আছে, সেটা নিয়ে দে উইল ইনভেস্টিগেট অ্যান্ড গিভ আস এ রিপোর্ট। অ্যান্ড আনাদার থিং ইজ এই অ্যান্টি করাপশন ইউনিট ইজ ইন্ডিপেন্ডেন্ট। সো আমি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান হিসেবেও জিজ্ঞেস করতে পারছি না, বা আমাদের সিসিডিএমের যার আন্ডারে খেলা হচ্ছে চেয়ারম্যান সালাউদ্দিন ভাইও জিজ্ঞেস করতে পারছে না আনটিল দে প্রোভাইড আস দি রিপোর্ট। মিঠু, আপনার কথা ধরে আমি একটু সিকান্দার ভাইয়ের কাছে যেতে চাই। সিকান্দার ভাই, আসলে যেটা দৃষ্টির কথা বলো, যে চোখে দেখে যে কথাটা বলো, এবং তারপরে একটা কমিটি হওয়া বা আকসু যে কাজটা করছে, এটার ফলাফল আসলে কতটুকু দ্রুত আসা সম্ভব বা উচিত, বা আদৌ আসবে কিনা? বিপিএলের উদাহরণটা যদি আমি টানতে চাই, বিপিএলের আমাদের অনেকগুলো নাম এসেছিল, অনেকগুলো ঘটনা ঘটেছে, সেই রিপোর্টগুলো কিন্তু আমরা এখনো দেখিনি। কি বলবেন? বিপিএলের ওটা নিয়ে কাজ করছে, যেটা হচ্ছে আপনার যেহেতু ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি রিপোর্ট তৈরি করার পর সেই রিপোর্টটা জমা দেবে, 1 মাসের মধ্যে তারা দেবে বলে জানিয়েছে। তো সেই জায়গা থেকে বলবো যে বিপিএল এটা কিন্তু ডিফারেন্ট কেস, যেটা হচ্ছে মানি ফ্লো বা মানে
এক্সচেঞ্জের একটা ব্যাপার অভিযোগ রয়েছে নানা রকমের, এবং এখানে বাইরের সঙ্গে ইনভলভমেন্টটা সম্পৃক্ততার কথা বলা হচ্ছে, যে কারণে হচ্ছে আপনার এই তদন্তটা হলো ইন্ডিপেন্ডেন্ট কমিটি দিয়ে করা হচ্ছে বা করতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্সটা কেমন, আপনার ধরেন দুটো ক্লাব, একটা বেক্সিমকোর ক্লাব, দুটোই বেক্সিমকোর ক্লাব ছিল, তারা এখন কাউন্সিলর বিক্রি করেছে। একটা কিনেছে আপনার গুলশান ক্লাব কিনেছে এক পার্টি, আর শাহিনপুকুরের কাউন্সিলরশিপ কিনেছে আর এক পার্টি, তারা ইনভেস্টর বেসিক্যালি। কিন্তু ক্লাবটা পরিচালনা করেন যারা, তারা বিহাইন্ড থাকেন, এখানে কিন্তু আমরা বলবো সাবেক একজন ক্যাপ্টেন রয়েছেন, খালিদ মাহমুদ সুজনের ইনভলভমেন্ট আছে, তিনি কোচ গুলশান ক্লাবের। আবার এখানে শাহিনপুকুর বানানোর ক্ষেত্রে কিন্তু তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। তো এই যে বিষয়গুলো, তো একই ক্লাব মানে মালিকের বা একই কর্তৃপক্ষের কিংবা আপনি বলেন ম্যানেজমেন্টের যদি দুটো বা তিনটা ক্লাব একই ডিভিশনে থাকে, সেক্ষেত্রে হয় কি পয়েন্ট নেয়া দেওয়ার একটা ব্যাপার চলে আসে এবং সেটাকে ইজিলি ম্যানিপুলেট করা সম্ভব, যেটা হয়েছে এই ক্ষেত্রে। এবং আপনার আউটগুলো যদি দেখেন, যদি রহিমেরটা দেখেন, তাহলে রহিম কিন্তু জাস্ট আউটটা দিয়ে সে নিজে বেরিয়ে চলে গেল, মনে হচ্ছে যে অ্যাথলেটিক্সের আপনার স্টার্টিং পয়েন্ট আছে ওইটা করলো এক। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যেটা আউট হলো আপনার মিনহাজুল সাব্বিরের আউটটা দেখেন, প্রথমে স্ট্যাম্পিং করতে পারলো না, যে আলিফ আছেন তিনি কিন্তু করতে পারলেন সময় যখন করতে পারেন না, তিনি ব্যাট টোকা দিয়ে দিলেন যে আউট কর আমাকে। এই যে আপনার সেকেন্ড টাইম তাকে অপশন দেয়া, যেখানে নিজে পপিং ক্রিজের ভিতরে আপনার ব্যাট ছিল, সেই পপিং ক্রিজ থেকে আপনার ব্যাটটা বাইরে নিয়ে গেলেন আউট হওয়ার জন্য। দ্যাট ইজ ক্লিয়ারলি মেসেজ ইন্টেনশনালি আপনি এই কাজটা করেছেন। এটা কোনো দরকার নেই, আকসু বা অন্য বা এসইউ কোনো কিছুর দরকার নেই। আপনি সাধারণ দৃষ্টিতে আপনার যে কেউ ধরতে পারবে যে দিস ইজ ফিক্সিং, কিন্তু এই ফিক্সিংয়ে আপনি তাদেরকে পানিশমেন্ট দিতে পারবে না। বিকজ অফ দিতে হলে আপনার ডিসিপ্লিনারি কেসে দিতে হবে। বিকজ অফ এখানে মানি লেনদেন নাই, এটা হচ্ছে কি টেকনিক্যাল কারণে একটা উনি এ টিম আমি বি টিম, বা আপনার দুটো টিম আছে, আপনি আমাকে মিউচুয়ালি করছেন, এই ক্ষেত্রে পানিশমেন্ট দিতে হলে বোর্ডকে তার ডিসিপ্লিনারি কেসে বা অন্য লজ দিয়ে আপনাকে পানিশমেন্ট দিতে হবে। সো আকসুর যে কেস, এসইউ যেটা বলি আমরা, অ্যান্টি করাপশন ইউনিট, তাদের পানিশমেন্টের কিন্তু কিছু গাইডলাইন রয়েছে যে অবশ্যই সেখানে মানি ইনভলভমেন্ট থাকতে হবে। যেহেতু এখানে মানি ইনভলভমেন্ট নাই, আপনি তদন্ত করে কিচ্ছু পাবেন না এই ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে ডিফারেন্ট ওয়েতে, এবং তাদেরকে যারা টিম ম্যানেজমেন্টে রয়েছে ইনভলভমেন্ট তারা স্বীকার করে না, এই দুই ছেলে যখন স্বীকার করে বা কোনোভাবে যদি আপনি ইনভেস্টিগেশন করে একটু প্রমাণ নিয়ে আসতে পারেন, তাহলে টিম ম্যানেজমেন্টে যারা রয়েছে তাদেরকে আচ্ছা মতো পানিশমেন্ট দেওয়া উচিত। আদার দেন এই দুটো ছেলেকেও দৃষ্টান্তমূলক কিছু একটা করা উচিত। যদিও রহিম আবেগে বলছে যে আমি কৃষকের ছেলে, যদি আমি ক্রিকেটটা খেলছি আমার ভাগ্য পরিবর্তনের জন্য, যদি আমি ক্রিকেটটা আপনার আমাকে শাস্তি দিতে পারেন, শাস্তি দিলে তখন আমাকে কৃষিকাজে ফিরে যেতে হবে, দ্যাট ইজ ব্যাড থিং। আর একটা জিনিস হচ্ছে রহিম হলো আপনার একাডেমির প্লেয়ার, তাকে আপনি কেন এত দ্রুত এই প্রিমিয়ার ডিভিশনের মতো ক্রিকেটে খেলাবেন, নিচে থেকে আনেন। যখন আপনি এরকম একটা সুযোগ দিবেন, তার মানে হচ্ছে যে এবার শাহিনপুকুর টিমটা হচ্ছে সেকেন্ড ডিভিশনের একটা টিম, সেটা সেকেন্ড ডিভিশন কোয়ালিটির মানে যদি টিম বানান আপনি প্রিমিয়ার ডিভিশনে, তাহলে ক্রিকেটের মানও থাকে না, এরকমই হবে। আর মিনাজুলের যে আউটটার কথা বলছিলেন সেটাতে একটু সাউন্ড খেয়াল করেছেন কিনা, যেই বলটাতে আউট হয়েছে, আমরা ক্রিকেটে সবসময় অনেক সময় বলি উইকেট কিপার বলে যে চান্স দিবে বা চান্স পাবে, এরকম একটা আওয়াজ কিন্তু শোনা যাচ্ছিল, সেই আওয়াজটাও আউটের কারণে একটু প্রশ্নবিদ্ধ কিন্তু হচ্ছে। ইস্তাক ভাইয়ের কাছে একটু আসতে চাই। ইস্তাক ভাই, আসলে বিসিবির যিনি আছেন তিনি তার ভাষ্যটা দিয়েছেন, আপনি একজন সাবেক ক্রিকেটার, একজন সাংবাদিক, তিনিও বলেছেন যে আসলে কি হচ্ছে বা কি হয়েছে দেখেছেন, কি আসলে করণীয় আছে? এই গল্প তো মানে প্রিমিয়ার ডিভিশনে বা ঘরোয়া লিগে অনিয়ম, বিভিন্ন ধরনের আনুষঙ্গিকতা অনেক দিন ধরে চলে আসছে, কিন্তু আমরা বন্ধ করতে পারছি না, কি করণীয় আসলে? ধন্যবাদ। না, আমার মনে হয় যে নিয়ম কানুন ল আছে, সেটাকে শক্তভাবে প্রয়োগ করাটা হচ্ছে বিষয়। আমার মনে হয় কিছুটা পরিবর্তন আমরা রিসেন্ট সময় যে দেখছি না তা না, আমার মনে হয় কিছু কিছু ইমপ্রুভমেন্টস, কিছু কিছু রিএনফোর্সমেন্টস অফ রুলস রেগুলেশনস লজ যে আমরা কার্যকর হচ্ছে না তা কিন্তু না, হচ্ছে। বাট এই ধরনের কেসেস আমার মনে হয় যে ইয়েস, আই মিন জিরো টলারেন্স, যেটা মিঠু বললো, any action, any deeds, anything that brings the game into disrepute should be dealt with seriously, severely, এবং আইসিসির গাইডলাইন্স অনুসারে। এখন সেটাকে এমন অনেক সময় হয় যে কোনো একটা প্লেয়ার কোনো একটা নির্দিষ্ট টিমের খেলে বলে তখন ওই আইসিসি গাইডলাইনটাকে প্রয়োগ করতে গেলে যারা বোর্ডে আছেন, অথবা তারা বিলং করেন এক পার্টিকুলার ক্লাবে,
আমি 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 মনে করি, এবং আমার মনে করাটা আই ডোন্ট থিঙ্ক আইল বি আউট অফ প্লেস, তখন ওই লজ কিংবা রুলস আইসিসি গাইডলাইন্স আছে, তখন রিএনফোর্সমেন্টের ক্ষেত্রে আমার মনে হয় দি এলিমেন্ট অফ ফেয়ারনেস ইজ নট দেয়ার। সো আমার মনে হয় যে উই হ্যাভ টু বি ফেয়ার, উই হ্যাভ টু বি রুথলেস অ্যান্ড ইনফোর্স দোজ লজ। তখন আমরা জিরো টলারেন্স বলাটা খুব সহজ, জিরো টলারেন্সটাকে ইয়ে করতে গেলে ইউ হ্যাভ টু be above law. You have to respect the game first and foremost. The game is guided by certain code of conduct আছে, certain spirit of the game বলতে যেটা বোঝায়। তো সেটা যদি আমরা রিয়েল সেন্সে যদি আমরা উপলব্ধি না করতে পারি, আমার মনে হয় কোনো দিন আমরা এটা প্রয়োগ করতে পারবো না। এই যেগুলো ঘটনাটা ঘটলো, আমি ওকে বুঝলাম কৃষকের ছেলে কিংবা comes from a poor background, but law is law. I mean, you have to take it, but this should apply, আমি মনে করি, সব প্লেয়ারের ক্ষেত্রে। আমরা যেরকম শুরুতে যেটা আপনি একটা উদাহরণ দিলেন, সাকিব আল হাসানের লাথি মারাটা, আমার এই যাবৎকালে ক্রিকেট যতদিন ধরে আমি অল্প স্বল্প খেলেছি, দেখেছি, আমি ক্রিকেট ভক্ত, আমার মনে হয় ওই ধরনের জঘন্য আমি আজ পর্যন্ত আমার মনে পড়ে না যে বাংলাদেশে দেখেছি। আমি বিদেশেও মনে হয় কোনো এই ধরনের এরকম আস্পর্ধা একটা প্লেয়ার দেখাতে পারে একটা ক্রিকেট ফিল্ডে ফার্স্ট ক্লাস ম্যাচে, ইউনো, অ্যান্ড তারপরে কি আমি বাদ দিলাম দ্যাট হি ইজ ওয়ার্ল্ডস বেস্ট অলরাউন্ডার, এনি লেভেল অফ প্লেয়ার, এটা অবশ্যই কাম্য না। আমার মনে হয় যে অবভিয়াসলি তাকে পেনাল্টি দেওয়া হয়েছিল অ্যাজ পার আইসিসি রুলস, হয়তো বা ফিউ ম্যাচেস সাসপেনশন অ্যান্ড ফিউ কিছু ফাইন্যান্সিয়াল, ওই ধরনের কেস আমার মনে হয় বিদেশে হলে আমার মনে হয় প্লেয়ারকে সারা জীবনের জন্য ব্যান করে দিত। দ্যাট প্লেয়ার would have never been allowed to enter the stadium. কিন্তু আমরা এখানে করি কি, আমরা সেই কাল্ট ফিগার, আমরা যেহেতু একটা পর্যায়ে একটা প্লেয়ার গেছে, আমাদের সে দুঃসাহসও নাই আর সে ফেয়ারনেস তো নাই। তো যে জন্য আমার মনে হয় এই জিনিসগুলোকে আমরা যদি রেসপেক্ট করি খেলাটাকে, আমরা যে আইন আছে আইনটাকে যদি শ্রদ্ধা না করি, আমরা তাহলে সেই সাহসটা পাবো না সেটা প্রয়োগ করতে। এই আমার মনে হয় যে ওই জিনিসটা আমাদের দরকার। বাট এখন রিসেন্ট সময় আম্পায়ারিংয়ের ক্ষেত্রে যে মিটু এখানে আছে বলে বলছি না, যেমন সিসিটিভি দিয়ে নাকি অনেক ইয়ে হচ্ছে আম্পায়ার্সদের। এখন আমার মনে হয় যে আগে যেরকম একটা ভীত থাকতো, এখন মনে হয় বিকজ আগে ক্রিকেট হতো কি, ক্লাব ক্রিকেট ছিল, সাপোর্টার্সদের প্রেশারে অনেক সময় আম্পায়াররা ফেয়ার ডিসিশন দিতে পারতো না। যে সাপোর্টিং টিমের প্লেয়াররা তারাও কিন্তু অনেক সময়, এটা আমাদের সময় আমরা দেখেছি, তারা ডিসিশন ঠিক মতো অ্যাকসেপ্ট করতো না, এমন ভাব দেখাতো যেটাতে ক্রাউডকে ইনস্টিগেট করা হতো। ক্রাউড যদি খেপে যায়, আম্পায়ার তখন তো সাহস থাকার কথা না, সেই জন্য আম্পায়াররা ডিসিশন ফেয়ারলি দিত না। আমার মনে হয় ওই ভয়টা এখন নাই, এই কারণে যে আমার মনে হয়, আই ডোন্ট নো ইফ মিটু উইল বেয়ার উইথ মি হাউ মাচ ইফেক্টিভ সিসিটিভি ইজ, যে আম্পায়ার্সদের কনফিডেন্স বাড়াবার জন্য। এটাই ওয়ান অফ দ্য, অ্যাকচুয়ালি এটাই আমার দুটো জিনিস ইমপ্রুভ হয়েছে। আপনি দেখবেন যে 3 থেকে 3 বছরের আগে যে 10 বছরে আমরা রিয়েলি যেটা অ্যাকচুয়ালি আম্পায়ার ডিপার্টমেন্ট খুবই ক্রিটিসাইজ হতো, হ্যাঁ। সো আমাদের হয়েছে কি, মনিটরিংটা একটু কম ছিল। কেউ কিছু করলে আপনি যেটা বলছেন, আমরা কিন্তু ইভেন আইসিসির অ্যাপ্রুভ এক আম্পায়ার আপনার এক ম্যাচে খুব বাজে একটা ডিসিশন দিয়েছিল। সো ইমিডিয়েটলি নেক্সট ডে আই কল্ড হিম, আর ইউ, মানে হি ইজ আ ফ্যান্টাস্টিক আম্পায়ার, কিন্তু আইসিসির কোড অফ কন্ডাক্টটা সেরকম যদি হয়, তুমি তাকে 7 দিনের জন্যে ছুটিতে পাঠিয়ে দাও। হতে পারে একটা ডাক্তার বলেন, পাইলট বলেন, মিস্টেক করতে পারে। এইসব কিন্তু আমরা কোনো দিন এইগুলিকে আমরা ফলো করিনি। তাতে হচ্ছে কি, ও কিন্তু হঠাৎ করে শক হয়েছে যে ভাই এটা হলে তো এই নেক্সটটা কিন্তু সাসপেনশন বুঝছেন। সো তারপরে জুনিয়র আম্পায়ারও দেখেছে যে যার কোনো প্রেশার কেউ যদি হয় তাকে ছাড় দেওয়া হয়নি। আমরা 17টা আম্পায়ারকে কিন্তু রিহ্যাবে পাঠিয়েছিলাম, মানে তারা যে লেভেলে করতো তার থেকে সরিয়ে নিয়ে স্কুল ক্রিকেটে, তার জন্য এটা এম্বারেসিং। তো আর যেটা ফাইনাল হয়েছে যে আমাদের তো আপনার ধরেন ক্যামেরা দিয়ে প্রোডাকশন করা ইজ ভেরি এক্সপেন্সিভ। সো চিপ সলিউশন করা হয়েছিল
যে দুই দিকে দুটো আপনার ক্যামেরা বসিয়ে দিয়েছিল। তাতে হচ্ছে কি আপনার যে ডিসিশন, ঠিক আছে, আপনি আপনার বল ট্র্যাকিং থাকলে আপনি 100% হবেন, কিন্তু অ্যাটলিস্ট 70-80% বোঝা যায় যে তো ওইটা দেখে আমরা আবার রিভিউ ইনকোয়ারি করে তাদের সাথে করাতে একটা বিরাট হচ্ছে। তো ওইভাবে তারা করে কি এখন ওই যেটা ইশতিয়াক ভাই বলছে প্রেশার হোক আর হোক, তারা কিন্তু এখন আর যেটা দেখতেছি রেজাল্ট এটার থেকে বিরত আছে। মিঠু, এই আলোচনা নিয়ে আবার ফিরবো, আমাদের একটু সময় হয়েছে বিরতির, একটা বিরতিতে যাচ্ছি, খেলার আড্ডায় সাথে থাকুন। দর্শক আবারও সবাইকে স্বাগত, দেখছেন খেলার আড্ডা। অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে আছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু, আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলী। আমরা আড্ডা দিচ্ছিলাম, ইশতিয়াক ভাই বলছিলেন যে আমরা প্লেয়ার দেখে আসলে সিদ্ধান্ত নিই শাস্তির মাত্রাটা কতটুকু হবে, বিসিবি এই জায়গাটা আসলে কী ভাবে। আপনারা কি এরকম কখনো পড়েন যে এত বড় প্লেয়ার চাপটা আসে যে শাস্তির মাত্রাটা কি হবে, বা যারা কাজ করে? এটা হচ্ছে কি যে ডেফিনেটলি এসেছিল, তখন আমি তো ক্রিকেট বোর্ডে ছিলাম না, তো সুতরাং এটা খুব বলে সহজে আমি কিন্তু এখান থেকে এক্সিট নিতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি বাইরের একটা ফর্মার ক্রিকেটার আর সাপোর্টার হিসাবে বলি, নট অ্যাজ এ কারেন্ট ক্রিকেট বোর্ড ডিরেক্টর, আমারও মনে হয় যে ওই জন্য অনেক সময় বড় প্লেয়ারদের, যেহেতু আমাদের এরকম যদি হতো আজকে ইন্ডিয়ান টিমের আপনি বিরাট কোহলিরা বাদ দিয়ে দিলেও রেজাল্ট উইল নট চেঞ্জ, কিন্তু আমাদের এইখানে বিরাট কোহলির মতো কেউ থাকলে ওকে বাদ দিলে কিন্তু এক হচ্ছে যে পাবলিক প্রেশার, আর দ্বিতীয় হচ্ছে ওই জন্যেই প্লেয়াররা প্রেশার পায়, যেটা ইশতিয়াক ভাই একটু আগে বলতেছিল যে আমি এমন অ্যাক্টিং করছি যে বাইরের যে সাপোর্টাররা এরা গালাগালি শুরু করে দিল, তো ইট বিকামস আ প্রেশার ফর দ্য আম্পায়ার। হ্যাঁ, সো সেম জিনিস অনেক সময় আমারও মনে হয়েছে তখন, যেহেতু আমি তখন অন্য চেয়ারে ছিলাম, হ্যাঁ, সো তখনও মনে হয়েছে যে আমরা যদি আরও ইশতিয়াক ভাইয়ের কথা মতো আরও যদি টাফ হতাম, তাহলে আমরা যা এখন দেখছি সেগুলি আমাদের হয়তো দেখতে লাগতো না। আর সিকান্দার ভাই যেটা বলছিলাম যে একটা স্টোরি আপনি দেখেছেন কিনা, যে একজন ক্রিকেটার, তিনি নিজেকে ক্রিকেটার দাবি করেন, কিন্তু তিনি হচ্ছে টাকা নিয়ে খেলানোর একটা প্রবণতা ঘরোয়া লিগে, বাংলাদেশের ঘরোয়া লিগে, সেই প্রবণতাগুলো কি আস্তে আস্তে উপরের দিকে এসে পড়ে কিনা, সেই প্রবণতাগুলো কি আমাদের ঘরোয়া লিগে প্রভাব ফেলে কিনা? একজন ক্রিকেটার যে হচ্ছে সুযোগ পাওয়ার কথা না, সে টাকা দিয়ে খেলার সুযোগ পাচ্ছে, তার মধ্যে সেই টাকাটা উঠিয়ে নিয়ে আবার কাজটা করে কিনা, এই জিনিসগুলো আসলে প্রভাব ফেলে কিনা? ডেফিনেটলি আপনি ইল স্পেন্ট, আপনি যখন ওইভাবে অনৈতিকভাবে আসবেন বা অনৈতিক কোনো কাজ করবেন, তখন আপনাকে দিয়ে অনৈতিক কাজ করানো হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো, আপনারা এই রিপোর্টটা করেছিলেন, যে একটা ভালো একটা রিপোর্ট করেছেন ইনভেস্টিগেশন করে, এটা বাইরের বিষয় কেমন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে জড়িত না, বা ক্রিকেটের সরাসরি গেমে জড়িত না, যারা প্রলোভনে পা দেয় এরকম একটা ছেলে, এরকম দুষ্টচক্র। এই দুষ্টচক্রগুলো হলো বাইরে থেকে প্রলোভন দিয়ে আপনাকে বলবো যে আপনাকে ইউরোপে পাঠিয়ে দেবো, আপনাকে এই করবো, সাকিবের সঙ্গে খেলাবো, তামিমের সঙ্গে খেলিয়ে দেবো। দিস ইজ নট পসিবল। মানে এটা তো প্র্যাকটিক্যালি সম্ভব না যে আপনি প্রিমিয়ার ডিভিশন খেলতে হলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, দলবদল করতে হবে, তারপর আসতে হবে। বাই চান্স একজন দুজনকে হয়তো কোনো কোচের মাধ্যমে করতে পারবেন। যদি চক্রটা এমন হতো, ওই যে ক্রিকেটার দাবি করছে নিজেকে এবং এরকম পয়সা নিয়ে অনেকের কাছ থেকে মানুষকে ঠকাচ্ছে, প্রতারণা করছে, কিছু ইনোসেন্ট বাচ্চাকে যারা বোঝে না বা এটা ধারণা রাখে না যে এটা সম্ভব না আদৌ, তো তারা যদি কোনো কোচের সঙ্গে জড়িত থাকতো, কোনো ক্লাবের যারা জড়িয়ে আছে, পরিচালক বা কর্মকর্তা কিংবা ক্লাবের ম্যানেজার, এরকম যদি তাদের সঙ্গে টাই থাকতো, তাহলে হয়তো আপনার এটাকে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করতো না। কিন্তু ওই কেসটা হলো, আমি দেখি এইভাবে ফ্রড। এখন এই ফ্রডের কাজটা হয় কোন জায়গায়? ফ্রড কাজটা করে হলো সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন হতে পারে। একটু আপনার সাথে আমি অ্যাড করি, বিষয়টা হচ্ছে এইভাবে জড়িত কিনা, যখন একজন কোচ ম্যানিপুলেট হচ্ছে, একজন বাইরের লোক এসে একটা ছেলেকে দিচ্ছে, কোচের সাথে কথা না বলে নিশ্চয়ই খেলাচ্ছে না, কোচ ওই ছেলেটাকে খেলাচ্ছে, এবং সেই কোচ আস্তে আস্তে উপরের দিকের দলগুলোকেও কিন্তু ম্যানেজ করছে, বড় কোচ হয়ে উঠছেন। ওই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে বিসিবির কোনো কাজ করার আছে কিনা, এই জায়গাগুলোতে একটু রিফ্রেশ করা, একটু মনিটরিং করা, বা হচ্ছে কোনো কোর্স করানো কোচদেরকে, বা যারা টিম সংশ্লিষ্ট আছেন, ক্লাব কর্মকর্তা আছেন তাদেরকে?
ডেফিনেটলি কাজ করার আছে। আপনার যারা কোচ রয়েছেন তাদেরকে তো আপনার কোচ কারা হবেন, মানে এই ডিভিশন, প্রিমিয়ার ডিভিশন কিংবা ফার্স্ট ডিভিশন লেভেলের কোন লেভেলের কোচরা কোচিং করাতে পারবেন, তো সেটা বিসিবি সিলেক্ট নির্ধারণ করে দিতে পারে। তার এই গাইডেন্স থাকতে হয়, এই কোয়ালিটি না থাকলে তিনি এখানে কোচিং করাতে পারবেন না। যাকে তাকে আমি নিয়ে আসলাম সে কোথাও এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার যারা ম্যানেজার হন তাদেরও একটা গাইডলাইন থাকা উচিত, এই লেভেলের ছাড়া যে কেউ এসে ম্যানেজার হতে পারবেন না। তৃতীয়ত যেটা হচ্ছে প্লেয়ার, আপনি যেটা বলছেন যে প্লেয়ার ইনপুট দেওয়া, প্লেয়ার ইনপুট দেওয়ার ক্ষেত্রে আপনি যদি বিপিএলে আপনার পার্টিকুলার প্লেয়ার সিলেক্ট করে দিতে পারেন, এতগুলি প্লেয়ার আপনার এখানে ড্রাফটে থাকবে। প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন কেন ড্রাফটের সিস্টেম থাকবে না? তার কোয়ালিটি দেখা অনুযায়ী তাকে এরকম আপনার 200 প্লেয়ার হোক বা 100 প্লেয়ার হোক বা 150 প্লেয়ার, একটা মান থাকবে, সেই মান অনুযায়ী আপনি ড্রাফট করে দেবেন। সেই ড্রাফট থেকে আপনি দলবদল যেভাবে করতে পারে, ফ্রি দল, ওপেন দলবদল হতে পারে, আরেকটা হতে পারে যে ড্রাফট থেকে ডেকে নেওয়া। কিন্তু আপনার প্লেয়ারদের একটা লিস্ট থাকা উচিত যে যেন নজরে থাকে, বোর্ডের নজরে থাকে, এখতিয়ারে থাকে, যে মনিটরিং থাকে, যে কেউ এসে মানে একজন যাকে খুশি তাকে একটা একাডেমি থেকে এনে আপনি প্রিমিয়ার ডিভিশন খেলিয়ে দেবেন, শাইনপুকুরের মতো কোথাও ঢুকিয়ে দেবেন, এটা হতে পারবে না। সো এই জায়গায় অবশ্যই বিসিবিকে মনিটরিং করা উচিত। এবং আমি মনে করি এই ইফতেখার ভাই রয়েছেন এখানে, বোর্ড ডিরেক্টর এবং সাবেক একজন ক্রিকেটার, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটার রয়েছেন, আমি মনে করি ওনাদের ইনপুট দেওয়ার জায়গা রয়েছে, ওনারা এখানে ফোর্স হিসেবে কাজ করতে পারেন। এরকম একটা রুলস যদি বিপিএলে হতে পারে, তেমনি এখানে ড্রাফটের সিস্টেমটা না হোক, একটা তালিকা থাকবে, যে তালিকা থেকে মানসম্পন্ন প্লেয়ার থাকবে, সেই মানসম্পন্ন প্লেয়ার থেকে আপনার ক্লাবগুলো প্লেয়ার নিতে বাধ্য হবে। ভালো আলোচনা করেছেন। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। অনেকক্ষণ হচ্ছে ঘরোয়া লিগ নিয়ে আলোচনা করেছি, সামনে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের 2টা টেস্ট সিরিজ আছে। ইশতাক ভাই, মিরাজকে বলতে শুনলাম যে জিম্বাবুয়েকে খুব হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, আন্তর্জাতিক অঙ্গনে সবাই কঠিন প্রতিপক্ষ। শান্তও একই কথা বলেছেন। আসলে জিম্বাবুয়ে বাংলাদেশের জন্য কতটা কঠিন প্রতিপক্ষ? না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে হালকাভাবে নেওয়ার কোনো দলকে নেওয়ার কোনো এখানে কোনো স্কোপ নাই। বাট দেন অ্যাগেন যদি বলি যে তুলনামূলকভাবে অত শক্তিশালী দল না, সেটা বলাটা আমার ভুল হবে না। বাট এখন এই মুহূর্তে বাংলাদেশের কাছে যে দলটা থাকবে, যে দলটা খেলবে, সেই দলটার মধ্যে অবভিয়াসলি এক্সপিরিয়েন্স আগেকার প্লেয়াররা নাই। তারপরে যারা আছে আমার মানে মোস্ট উইল বি, তার মধ্যেও কিছু কিছু আমরা এক্সপিরিয়েন্স যে পাবো না তা না। শান্ত অনেক দিনকার এক্সপিরিয়েন্স প্লেয়ার, লিটন দাস নাই, মেহেদী হাসান মিরাজ অনেক দিনকার এক্সপিরিয়েন্স প্লেয়ার, এরকম বেশ কিছু, তাজুল ইসলাম যদি খেলে, হি ইজ এন এক্সপিরিয়েন্স প্লেয়ার। এটলিস্ট 5 or 6 প্লেয়ার্স আমার মনে হয় মোর দেন 50 টেস্ট ম্যাচেস খেলেছে। সো এক্সপিরিয়েন্স তারপরেও থাকবে। বাট ব্যাপারটা হচ্ছে কি অনেকে ইয়াং প্লেয়ার, এবং এখনই সুযোগ আছে, যেরকম মাহমুদুল হাসান জয়, যেরকম জাকির হাসান, যেরকম সাদাত হাসান দীপু নাই, দেন হু এলস ডু উই হ্যাভ, তহিদ আনফর্চুনেটলি ইজ নট দেয়ার। তো অনেক ইয়াং প্লেয়ার্স এখানে আছে, যেমন মাহিদ অঙ্কন সুযোগ পেতে পারে, জাকের আলী অবশ্যই খেলবে। সো এদের জন্য একটা ভালো সুযোগ, যেহেতু সিনিয়র প্লেয়াররা নাই এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট, আবার দের ইজ নাথিং কল সিনিয়র অ্যান্ড জুনিয়র, দে আর অল গুড টু প্লে ফর দ্য ন্যাশনাল টিম। এবং সবারই একটা নিজ নিজ দায়িত্ব রয়েছে, সেটা আমি সিনিয়র হই আর জুনিয়র হই। দ্যাট ইজ ওয়ান প্লেস, ওয়ান এরিয়া ওয়ার এভরিবডি ইজ এক্সপেক্টেড টু পারফর্ম। তো আই থিঙ্ক যে সংমিশ্রণ রয়েছে, কিছুটা এক্সপিরিয়েন্সড, কিছুটা ইউথ, আমার মনে হয় চমৎকার একটা সুযোগ এখানে পাবে অনেক প্লেয়ার্স। আবারও বলি ইয়াং প্লেয়ার্স, তাদেরকে নিজের এস্টাবলিশ, বিকজ ইটস এন ইন্টারন্যাশনাল টিম, এবং জিম্বাবুয়েও কিন্তু বাংলাদেশকে হারিয়ে গেছে। সো দের ইজ নো ওয়ে টু সে দ্যাট ইট ইজ নট এ স্ট্রং টিম, কিংবা হালকা করে দেখার এখানে কোনো আমি স্কোপ দেখি না। ওকে, মিঠুবের কাছে এই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে বাংলাদেশের টেস্ট, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টটা নিয়ে যত আলোচনা হচ্ছে, আমরা নাহিদ রানাকে দেখলাম যে রেখে দেওয়া হয়েছে, তার পিএসএলে যাওয়ার একটা কথা রয়েছে, সেই জায়গায় লিটনকে আমরা ছাড় দিয়েছি, রিশাদকে ছাড় দিয়েছি। নাহিদকে কি একটা টেস্ট খেলানো খুব জরুরি ছিল? বিসিবিকে আরেকটু ব্রড হতে পারতো কিনা? না, ব্রড তো হতে পারতোই। ধরেন আমাদের যেইভাবে, এটা তো ধরেন এটা দ্য টিম ম্যানেজমেন্ট অ্যান্ড আমাদের ক্রিকেট অপারেশন অ্যান্ড আমাদের এই একই, মানে এই এরাই তো ওদের একটা স্ট্র্যাটেজি করছে। এখন হয়তো বিগার স্ট্র্যাটেজিতে নাহিদ রানাকে দরকার, কোচের মতে দরকার ছিল, নট বিকজ অফ জিম্বাবুয়ে, মানে হয়তো কন্টিনিউয়েশন, ওর কনফিডেন্স লেভেল আরও যাওয়ার, ওর হয়তো এর মধ্যেই এই ম্যাচগুলি খেললে বোলিং কোচ উইল তাকে আরও শার্পেন করবে,
এইসব থাকতে পারে, কিন্তু আমাদের যেটা হচ্ছে সবচেয়ে বড় যেটা হচ্ছে যে ফর ব্যাটসম্যান এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি যে হোমে খেলছেন। হ্যাঁ, কারণ আমাদের দেখেন যে আমার মতে আমরা কি স্ট্রাগল করছি, ব্যাটিংয়ে স্ট্রাগল করছি। লাস্ট ফিউ সিরিজে দেখবেন যে আমরা ব্যাটিংয়ে স্ট্রাগল করেছি, টপ অর্ডার মেইনলি। সো এখন হচ্ছে যে এই যে ইশতিয়াক ভাই যেটা বললো জুনিয়র সিনিয়র মিলে এদের কিন্তু এখন একটা এই সিরিজটা তাদের কিন্তু একটা রান করে, শান্তই যদি কথা বলি, রান করে আজকে যদি 2টো সেঞ্চুরি মেরে দেয়, হি ইজ ব্যাক। সো এটা কিন্তু ফর দ্য আওয়ার ব্যাটিং ইউনিট ইটস আ বিগ অপরচুনিটি। আর আপনার নাহিদ রানার দেখেন জিনিসটা হচ্ছে অনেক সময় লোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে। হ্যাঁ, যেহেতু এখনও তো সেই জন্য হয়তো বোলিং কোচ সেই লোড ম্যানেজমেন্ট এইসবের চিন্তা করেছে। তারপর তার টেস্ট কেরিয়ারটা এক্সপিরিয়েন্স আরও বাড়ানোর চেষ্টা করছে। এগুলি তো আমরা এখানে বলাটা ডিফিকাল্ট। ওই কোনো স্ট্র্যাটেজির আন্ডারে হয়তো তাকে ছাড়েনি। হয়তো আমরা এই বিষয় নিয়ে আবার আসবো সিকান্দার ভাইয়ের কাছে, তবে একটা বিরতির পরে নিচ্ছে আরও একটা বিরতি। খেলার আড্ডায় সাথেই থাকুন। স্বাগত আবারও ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আমাদের সাথে স্টুডিওতে আছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলী। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে ওয়ার্কলোডের বিষয় বা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের যে দলটা, নাহিদ রানার বিষয়টা, সিকান্দার ভাই আপনি কী বলবেন? নাহিদ রানাকে আমরা একটু সুযোগ দিতে পারতাম কিনা, একটু আগে ছাড়া যেত কিনা, নাকি তাকে এই টেস্ট খেলানোটাই যথার্থ? একটা কোচিং স্টাফের তো একটা প্ল্যান থাকে, সেই প্ল্যান অনুযায়ী পেস বোলিং যে ইউনিট, এখানে যেহেতু তাসকিনের একটা লেগেসি ছিল, এটা টিম ম্যানেজমেন্ট জানে, সেই কারণে একটা ব্যাপার, একটা বেটার বোলার রাখা দরকার। কারণ আপনার তো ম্যাচটা জিততে হবে প্রথমে। যদি না জিতেন কোনো কারণে, যদি আপনি হোঁচট খান, তাহলে একটা বিরাট কেলেঙ্কারি হয়ে যাবে। যদিও এটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না, তারপরেও আপনার পারফরমেন্স অনুযায়ী, আপনার টিমের কোয়ালিটি অনুযায়ী সেটা এরকম একটা রেজাল্ট হতে হবে। তো সেই জন্য নাহিদ রানাকে প্রথমে রাখা। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যেহেতু শ্রীলঙ্কাতে এরপর টেস্ট ম্যাচ রয়েছে, বাংলাদেশের সিরিজ রয়েছে, তো সেই জায়গা থেকে কন্টিনিউশনটা তাকে দিতে হবে, ফিল্ডটা দিতে হবে লাল বলের মাঝখানে। কিন্তু আপনার লাল বলের খেলা নেই, এই টিমের খেলায় নিশ্চয়ই নাহিদ রানা খেলবে না। আর আরেকটা ওয়ার্কলোড ম্যানেজ বলতে যেটা ভাই বলেছেন মিঠু ভাই, সেটা হচ্ছে যে যেটা টিম ম্যানেজমেন্ট প্লাস আপনার যেটা ক্রিকেট অপারেশনস, তারা মিলে যে ডিসিশনটা নিয়েছে, আগে ছাড়লে তিনি চলে যেতেন হয়তো 7 তারিখ বা 8 তারিখে বা 6 তারিখে চলে গেলেন নেটে। যেহেতু কুইকার, অনেক ব্যাটসম্যানই চেষ্টা করতেন যে তার মতো একজন কুইকারকে নেটে ফেস করতে। এটা গেলে তার কিন্তু ওয়ার্কলোডটা বেশি হয়ে যেত, সে জোরে জোরে বল করতেন হয়তো বড় বড় ব্যাটারকে পেয়ে। তো সেই জায়গা থেকে যাতে না হয়, সে যাতে একেবারে এখান থেকে খেলে ওখানে গিয়ে যেন একদম টুর্নামেন্টের মধ্যে আপনার গিয়ে পৌঁছায় এবং ম্যাচ খেলে। তো সেই জন্য এই কৌশলগুলি নেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার অন্য যারা রয়েছেন তারা এনাফ, আপনার পেস বোলিং ইউনিটটা খুব না, আপনার এক্সপেরিয়েন্স না, অল্প কয়েকটা ম্যাচ খেলা ম্যাক্সিমামই। একবার নিশ্চয়ই খেয়াল করবেন আপনি, এখানে অল্প ম্যাচ খেলা। কিন্তু আমাদের এই একমাত্র জায়গা এবং টপ অর্ডার ব্যাটার যারা আছে ওপেনিংয়ে, এই জায়গাটা কিন্তু আমাদের ইনএক্সপেরিয়েন্স। আদার দেন কিন্তু আমাদের 9 বছর 8 বছর 10 বছর খেলার প্লেয়ারও রয়েছে এখন বাংলাদেশ টেস্ট টিমে, একেবারে কিন্তু পুরনো না। সিনিয়ররা থাকতে থাকতে আমরা হয়তো এদেরকে কাউন্ট করে নিই যে এরা কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। 12 সাল থেকে আপনার মমিনুল খেলে, মুশফিকুর রহিম তো সেই প্রাচীনকালের। আর আপনার ধরেন এখানে যারা রয়েছেন, এই যে মেহেদি মিরাজ, তিনি 17 সাল থেকে খেলেন। তার মানে কারো বয়স কিন্তু একেবারে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স কম না। নাজমুল হোসেন শান্তর অভিষেক হয়েছে আপনার নিউজিল্যান্ডে। সো এই জায়গায় এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু পেস বোলিং ইউনিট যেহেতু ইনএক্সপিরিয়েন্স, বাট তারা ভালো বোলিং করে, এই জন্য ইউনিটটাকে সেট রাখার জন্য এরকম একজন প্লেস বোলার দরকার ছিল। দুটা টেস্টই হবে ঢাকার বাইরে, একটা সিলেটে একটা চট্টগ্রামে। সিদ্ধান্তটা আসলে কেমন হয়েছে পেস বোলারদের জন্য, ব্যাটসম্যানদের জন্য? না, এখন উইকেটটা কীরকম হবে ইদানিংকালে যেটা বোঝা যাচ্ছে যে উইকেটটা মোটামুটিভাবে বোলারদেরও অনুকূলে, ব্যাটার্স এবং বোলার্স দুজনেরাই কিন্তু অ্যাডভান্টেজ পাচ্ছে। আশা করব ডিপেন্ড করবে উইকেটের উপরে। ঢাকার বাইরে খেলা হলেই যে অ্যাট্রাকশনটা চলে যাবে তা কিন্তু না। আই থিঙ্ক দ্য কাইন্ড অফ উইকেটস দ্যাট শুড বি প্লেইং দ্য টেস্ট ম্যাচেস, 5 দিন যেন সাপোর্টিভ ফর বোথ ব্যাটার্স অ্যান্ড বোলার্স সেটা হয়। এবং কারণ আমরা বিদেশে মাটিতে গিয়ে কী দেখি আমরা উই আর ইউজুয়ালি আপ against some good fast bowlers on a wicket যেটা কি না মুভমেন্টস বেশি, সিম বেশি করে। আমরা ওই ধরনের উইকেট যদি প্রস্তুত নাও করতে পারি, অন্তত ওই ধরনের উইকেট করা উচিত হবে যেখানে ব্যাটসম্যান বোলার্সের সমান, উইকেটরাও বোলাররাও যেরকম 5 দিন ধরে
এনকারেজ ফিল করে, দে ডোন্ট নিড টু বেন্ড দেয়ার ব্যাক অ্যান্ড একটা মানে একটা অত্যাচারের মতো যেন না হয়। সো আই থিঙ্ক যে ধরনের আমাদের ইয়াং বোলার্স আছে, তানজিম সাকিব যদি খেলে, হাসান মাহমুদও নিশ্চয়ই আছে এখানে, নাহিদ রানাকে যদি খেলায়, আই থিঙ্ক আইল গো অলং উইথ সিকান্দার, যে আমাদের বোলার্স আর ইয়াং, একটু ইনএক্সপিরিয়েন্স, এদের জন্য এই জিম্বাবুয়ের টেস্ট ম্যাচেসগুলো উইল বি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ডিপেন্ডিং যে ধরনের কন্ডিশনস তারা খেলুক না কেন, দেশের বেসিকটা যেটা দরকার, বল আ গুড লাইন ইন লেংথ, একটা কনসিস্টেন্সি বজায় রাখার থ্রু আউট দ্য 5 days, যেটা হবে সেশন বাই সেশন, যে কীভাবে খেলতে হবে, হাউ ইউ প্রিজার্ভ ইউর এনার্জি, অনেক কিছু শেখার আছে। টেস্ট ক্রিকেট ইজ দ্য ফর্ম অফ গেম উইচ টেস্ট ইউর ক্যারেক্টার, উইচ টেস্ট ইউর অ্যাবিলিটি, সব কিছু মিলে। এবং ভালো যে ইয়াং প্লেয়ার্সরা টেস্ট ক্রিকেট খেলে, তাদের ইট ক্যান অনলি হেল্প ইউ গ্রো ফাস্টার। আরেকটা বিষয় নিয়ে ছোট্ট করে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে নারীদের বিশ্বকাপ বাছাই পর্ব চলছে, সেখানে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত শুরু করেছে। কি মনে হচ্ছে বাংলাদেশ আসলে কত যেতে পারবে, এবং পরবর্তী রাউন্ডে বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশ কতটুকু ভালো করতে পারবে? শুনুন, খেলাটা তো বেসিক্যালি যদি দেখেন, ওয়ান অফ দ্য বেস্ট টিম, প্রথম দুইটা টিম হচ্ছে এই ইয়েতে শুড বি বাংলাদেশ, বিকজ দে হ্যাভ প্লেড উইথ অল দ্য বিগার টিমস, মোর অপরচুনিটি, মোর মেয়েরাও অসম্ভব ভালো খেলছে। সো আমাদের যদি নর্মাল এক্সপেকটেশন, হ্যাঁ, যে তারা ইজিলি কোয়ালিফাইং করে যাবে, কিন্তু রিয়েল চ্যালেঞ্জ হচ্ছে যখন আপনি গিয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অ্যান্ড বাকি অস্ট্রেলিয়ান, ইংল্যান্ড, ইন্ডিয়া এদের সাথে খেলবেন। আমাদের ওইখানেও দেখেন যে বাংলাদেশের কিন্তু বোলিংটা ওইখানেও ভালো, মেয়েদের ব্যাটিংটাই গিয়ে আমরা একটু স্ট্রাগল করি। সো এখন এই যে ইশতিয়াক ভাই বলছিল, ছেলেদের বলেন মেয়েদের বলেন, এই যে হোমে যদি আমরা জিম্বাবুয়ের মতো টিমের সাথে হ্যাবিট, ইশতিয়াক ভাই তো ওয়াজ এ গ্রেট ব্যাটসম্যান, হ্যাঁ, ওপেনিং ব্যাটসম্যান। আমাদের অ্যাকচুয়ালি ধরেন ইন্ডিয়ার আমাদের সাথে যদি কম্পেয়ার করেন, রঞ্জি ট্রফি এক একজন 200-300 করে, হ্যাঁ, আমাদের কিন্তু ইশতিয়াক ভাই রাজি হবেন যে আমাদের ওই হ্যাবিটটা খুব কম, হ্যাঁ, খুব কম। সো বড় রান করার হ্যাবিটটা আমাদের বাড়াতে হবে, মানে এইটাই তো। এইসব ম্যাচ খেলে দেখবেন এই যে 75 রানে জিতছে আর ইয়েতে, এইটাই কিন্তু কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেয়। সো এই জন্য আই এম ভেরি হোপফুল, মেয়েদের টিমটা অ্যাকচুয়ালিও ভালো খেলছে। তো সুতরাং সামনে প্লাস আমাদের এবার দেখেন ইমরান ভাই, আমাদের বাংলাদেশি ইমরান ভাই কিন্তু আমারও কোচ ছিল। সো ইমরান ভাই কিন্তু হওয়াতে হয় কি দেখেন, নানান জায়গার থেকে এই বাচ্চা মেয়েগুলি আসেন, তো হঠাৎ করে একটা শ্রীলঙ্কান বলি, কমিউনিকেশনটা এগুলি কিন্তু এইবারকার বোর্ডের, যে এবারকার প্রেসিডেন্ট, এবারকার ফাহিম ভাই যে ডিসিশন নিয়েছে, আই থিঙ্ক পার্সোনালি ইটস আ ভেরি গুড ডিসিশন টু ইনকর্পোরেট লোকাল কোচেস। আমাদের হাতে সময় খুব কম, সেখানে একটু ছোট্ট করে জানাবো, স্কটল্যান্ডের কথা বলছিলেন যে তারাও কিন্তু একটা চমক দেখিয়েছে, বাংলাদেশ কি সেই চমকটা দেখাতে পারবে কিনা পরবর্তীতে, কি মনে হচ্ছে? বাংলাদেশের চমক দেখানোর কিছু নাই, বাংলাদেশ বরং ফেভারিট টিম এখানে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ জিতে পরবর্তী রাউন্ড বলতে হচ্ছে এই যে কন্টিনিউয়াসলি আরো 4টা ম্যাচ আছে বাংলাদেশের, 4টা ম্যাচের মধ্যে সবগুলি ম্যাচে বাংলাদেশের জেতা উচিত, এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ আসলে জিতবে, বিকজ অফ আপনার স্কটল্যান্ড যেটা দেখাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ টিমও তার মানে অত ভালো টিম না, কিন্তু তাই বলে আপনি হালকাভাবে কাউকে নিতে পারেন না, কারণ কোনো গেমই কম্পিটিটিভ গেম বা টুর্নামেন্ট বা কিংবা ইন্টারন্যাশনাল হোক কিংবা ডোমেস্টিক হোক, আপনি সিরিয়াসলি নিতে হবে এবং খেললে জেতার জন্য খেলতে হবে, এবং বাংলাদেশ সেটা খেলবে। আই থিঙ্ক বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া উচিত পয়েন্ট টেবিলে। ইশতিয়াক ভাই, ইমরান ভাইয়ের কথা বলছিল, ইনক্লুশন হয়েছে, আমরা ছেলেদের দলে দেখেছিলাম যে সালাউদ্দিন ভাইকে ইনক্লুশন করা হচ্ছে, এই যে দেশীয় কোচদের ইনক্লুশন, নারীদের ক্রিকেটে এই যে দেশীয় কোচ ইনক্লুশন হলো, এটা কি একটু বাড়তি পাওয়া কিনা, বা বাংলাদেশের নারী ক্রিকেটকে একটু এগিয়ে দিল কিনা? হ্যাঁ, চমৎকার ডিসিশন। ইমরান, গুড দ্যাট হি ইজ ব্যাক অ্যান্ড ইন দ্য রেকনিং অফ দ্য বিসিবি, একটা রেসপেক্টেবল একটা কোচ, প্রথম থেকে বাংলাদেশে অনেক সার্ভিস দিয়ে গেছে। এখন এই অবস্থায় মেয়েদের দায়িত্বটাকে দেওয়াটা আমি মনে করি couldn't have been better, এবং মেয়েরা এখন যে ধরনের সিচুয়েশন আছে, দে ক্যান অনলি ডু উইথ আ গুড ফাদার ফিগার টাইপ অফ আ পার্সন, যেটা ইমরান স্যার রয়েছে। এবং আই থিঙ্ক এই যেটা স্কোয়াডটা আছে লেড বাই নিগার সুলতানা, অনেকে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, দে আর অলসো প্লেইং গুড। তাদের মধ্যে একটাই খালি হচ্ছে যে আমার মনে হয় যে সেই পাওয়ারটা এখনও তারা করেনি, তাদের খেলার ধরন সব কিছু, দে সো স্পিরিটেড, খুব ভাল লাগে যখন মেয়েরা যখন দে প্লে অ্যাজ এ টিম। আই থিঙ্ক
মানে দে শুড কোয়ালিফাই, যে ধরনের টিম রয়েছে যে যাদের এগেনস্টে খেলবে, গুড। আমার মনে হয় যে দ্য উইমেন দে হ্যাভ ডান, ইনফ্যাক্ট আমাদের মেন্স টিম থেকে বেশি করেছে কিন্তু উইমেন্স টিম। সো উই শুড অলওয়েজ এশিয়ান চ্যাম্পিয়ন হয়ে গেছে। হোপ অ্যান্ড এক্সপেক্ট দেম টু ডু গুড। সবকিছু মিলে আমরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আমাদের ঘরোয়া লিগের নিয়ে আড্ডা হয়েছে, জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আড্ডা হয়েছে, নারীদের ক্রিকেট নিয়ে আড্ডা হয়েছে। নিশ্চয়ই আমরা এরকম আড্ডা নিয়ে আবারও ফিরবো আপনাদের সাথে। সেই পর্যন্ত আপনারা থাকবেন খেলার আড্ডার সাথে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে।